আমি অলোক মণ্ডল। আপনি আছেন আমার সঙ্গে। এমন একটি খবরের আলোচনা করব যা শোনার পর আপনার মনে এক শান্তির অনুভূতি জন্মাবে। কারণ ভারতের সেই কৌশল যার মাধ্যমে আমরা কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছিলাম, তার ফলাফল আজ আমাদের সামনে শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের সেই অংশ যেটি পাকিস্তানিরা জোরপূর্বক দখল করে রেখেছে। দেশের স্বাধীনতার সময় উপজাতিতে রূপে এসে কাশ্মীরের যে অংশ ঢুকে তারা দখল নিয়েছিল সেই জায়গাকে বলা হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আর সেই কাশ্মীরিদের যারা পাকিস্তানের দখলে রয়েছে তাদের বলা হয় আজাদ কাশ্মীর। সেই এলাকাতে এখন দাবি উঠছে, আর দাবি উঠছে এই যে আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না, আর থাকতে চায় না। আগেও তারা বলেছিল যে বর্ডারের রাস্তাগুলো খুলে দাও, আমরা ভারতের সাথে যেতে চাই, কিন্তু আগে আমাদের মুক্ত করো। এখন এই মুক্তির দাবি ভারতের জন্য কতটা গর্বের মুহূর্ত বয়ে এনেছে তা জানা আপনার অবশ্যই প্রয়োজন। সঙ্গে আরও একটি খবরও রয়েছে, যার মাধ্যমে ভারত কাশ্মীরকে ঘিরে যে সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে 370 ধারা বাতিল করে সেখানে সম্পূর্ণভাবে দেশ কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং কাশ্মীরকে ভারতের সঙ্গে অভিভুক্ত করা হয়। তার ফলাফল এখন দৃশ্যমান। আজকের এই সেশনে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখানে আজ আলোচনা হবে কিভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সঙ্গে এটা বলা হবে এই খারাপ পরিস্থিতির কারণে কিভাবে বিক্ষোভকারীদের গুলিতে মারা হচ্ছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাকিটা আপনার মতামত কমেন্ট বক্সে খোলাখুলিভাবে রাখুন। অনুরোধ শুধু এটুকুই থাকবে, আপনি যতটা সম্ভব পারেন আপনার সঙ্গী সাথীদের সঙ্গে এই সেশনটি শেয়ার করুন। এই এত এনার্জি আমরা আপনাদের জন্যই খরচ করি। এর রিওয়ার্ডে না কোনো লাইক মেলে, না শেয়ার, সাবস্ক্রাইব। মোটিভেশন যদি মেরে ফেলবেন বস, তাহলে এত পরিশ্রম করার ইচ্ছাটাই মরে যাবে। ইচ্ছা আপনার। চলুন আলোচনা শুরু করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে ঋণের বোঝায় জর্জরিত হয়েও বিশাল প্যাকেজের ঘোষণা করেছেন। দেউলিয়ত্বের মাঝে পাকিস্তান নিজের আটাকেও ভিজিয়ে ফেলছে, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার যে প্রতিবাদ চলছে তার সঙ্গে আলোচনা চলবে। আর আপনাদের সকলকে বলবো, যারা এখনো চ্যানেলে নতুন, দয়া করে এটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না, কিন্তু আমাদের টিমকে আর আমাকে এই বিষয়গুলি অনেক মোটিভেশন দেয়। এই জায়গায় যখন আমরা সেশন করেছিলাম তখন আপনাদের প্রাথমিক ইঙ্গিত দিয়েছিলাম যে কিভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। যারা সেই সেশন দেখতে পারেননি তারা এটা ভালোভাবে জানুন, কারণ আজ তো সেখানে স্বাধীনতা স্লোগান উঠে গেছে, গুলিবর্ষণ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়াকেও বাধ্য করেছে এই ঘটনাকে কভার করতে হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় ভাবুন, এই যে বিক্ষোভ চলছে, হোক সেটা আল জাজিরা কিংবা আমেরিকার কোনো পত্রিকা অথবা বিবিসি, তারা এই ঘটনাগুলিকে জায়গায় দিচ্ছিল না। তাদের মনে হচ্ছিল এমনিতে কিছু তো একটা চলছে, আর যদি এই ঘটনা ভারতে ঘটতো তাহলে সবাই তাদের দূরবীন নিয়ে বসে থাকতো। কিন্তু এই পরিস্থিতিতে তারাও বাধ্য হয়ে এটি কভার করা শুরু করেছে। তাই চলুন একটু পরিস্থিতিটা বোঝা যাক, তারপর আমরা আরও এগোবো। ভারতের মধ্যে যেটা জম্মু কাশ্মীরের অংশ, সেই অংশকে স্বাধীনতার পর পাকিস্তান ধোঁকাবাজির মাধ্যমে নিজের সেনাবাহিনী পাঠিয়ে দখলে নিয়েছিল। এটি এমন একটি অঞ্চল যার উপর পাকিস্তান আজও অবৈধ দখল বজায় রেখেছে। এই অঞ্চলে আমরা আমাদের নিজেদের বলে দাবি করি, ওয়ান পেপার বা কাগজে কলমে এটা আমাদেরই, কিন্তু বাস্তবে পাকিস্তান এই বিশাল অংশ দখল করে রেখেছে। এই অঞ্চলকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে। ভারত এই কাশ্মীর অঞ্চলের পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীর বা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর বলে। যদি আমি পাকিস্তানের ভাষায় বলি তাহলে এই যে অঞ্চল, এর রাজধানী হচ্ছে মুজফ্ফরবাদ, আর এই মুজফ্ফরবাদ, বাঘ,
কোটলি, মিরপুর এইসব অঞ্চলে এখন প্রবল প্রতিবাদ চলছে। আমার প্রিয় বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন কাশ্মীরে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, তখন মহারাজা হরি সিং স্বাক্ষর করেছিলেন এক আভ্যন্তরীণ চুক্তিতে, যার মাধ্যমে তিনি বলেছিলেন আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই। ঠিক সেই সময়ে পাকিস্তান সেনার কাবিলের ছদ্মবেশে কাশ্মীরে ঢুকে পড়ে এবং বিশাল অংশ জোরপূর্বক দখল করে নেয়। ভারত সরকার তখন জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছিল এবং সেই জাতিসংঘের হস্তক্ষেপে উভয় পক্ষের অবস্থানকে স্ট্যাটাস ক্যু, অর্থাৎ যেখানে আছে সেখানেই থাকুন, এই অবস্থায় পরিণত করা হয়। প্রায় 740 কিলোমিটার একটি সীমারেখা তখন তৈরি হয়, যেটি পরে সিমলা চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে পরিচিত হয়। ঠিক আছে, বর্তমানে এটি লাইন অফ কন্ট্রোল, যার ওপারে পাকিস্তান আর এপারে ভারত বলে মেনে নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু পুরো এই অঞ্চলটি আমাদের। ভবিষ্যতে ভারত সরকার এই নিয়েই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটা বিভিন্ন বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠছে। এই পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে কিছু চিত্র বা ছবি প্রকাশ্য এসেছে, যেখানে দেখা যাচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই প্রতিবাদকারী মানুষরা পাকিস্তান পতাকাকে ত্যাগ করে ভারতের তিরঙ্গাকে গ্রহণ করছে। আপনাদের সামনে কিছু ছবি দেখাচ্ছি, যার মাধ্যমে এই অঞ্চলগুলি বিভিন্ন জায়গায় যেসব প্রতিবাদ হচ্ছে তাদের দৃশ্য আপনিও দেখতে পাবেন। এখানে আপনার সামনে সাধারণ জনগণ দৃশ্যমান। আপনি দেখুন, এখানে জনগণ রাস্তায় এসেছে। এই সব বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যাচ্ছে যে এত বড় সংখ্যায় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, আর এই জনগণ রাস্তায় নেমে পাকিস্তান প্রশাসনের উপর বিরক্ত হয়ে প্রতিবাদ করেছে। এই মানুষদের মতে বর্তমানে পাকিস্তানে এত বেশি মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি হয়েছে, যার ফলে কাশ্মীরের রিসোর্স বা সম্পদ ব্যবহার করেও পাকিস্তান সরকার তাদের কিছুই দিচ্ছে না। এখন আমি আপনাকে কিছু বিষয় বলি। যখন পাকিস্তানিরা কাশ্মীরের এই অংশটিকে দখল করে নেয়, তখন নিশ্চিত কাশ্মীরিদেরকে কিছু মিষ্টি আশ্বাস দিতে হতো, কারণ দখল ছিল জোরপূর্বক। যেহেতু এটি জোর করে দখল করা হয়েছিল, তাই পাকিস্তান কাশ্মীরের মানুষদের বলেছিল আমরা তোমাদের স্বাধীনতার পক্ষে। তোমাদের এই কাশ্মীরের অংশ, যা মূলত জম্মু কাশ্মীর, সেই এলাকা যার ওপর পাকিস্তান অবৈধভাবে দখল করেছে, তাকে ভবিষ্যতে আজাদ জম্মু কাশ্মীর নামে ডাকা হবে। আজও পাকিস্তানে একে আজাদ কাশ্মীর বলা হয়। তাহলে আপনি বলবেন, তবে আমরা একে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে কেন বলি? কারণ এই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ পাকিস্তানের সেনাবাহিনী করে। কিন্তু সাধারণ মানুষের চোখে ধোঁকা দেওয়ার জন্য সেখানে একটি লোক দেখানো সংসদ তৈরি করা হয়। তাদের নিজেদের একজন প্রধানমন্ত্রী বসানো হয় কাশ্মীরের ভিতরে, অর্থাৎ এই পিওকে বা আজাদ কাশ্মীর এলাকায় তাদের নিজেদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তৈরি করা হয়। তাদের নিজেদের সুপ্রিম কোর্ট বানানো হয়। যেমন ভারতের সুপ্রিম কোর্ট আছে, যেমন আমাদের এখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আছেন, ঠিক তেমনি আজাদ কাশ্মীর বলেই এক সম্পূর্ণ কাঠামো তৈরি করে দেখানো হয়। কিন্তু এই পুরো কাঠামোটা ছিল লোক দেখানো। কেন? কারণ নিয়ন্ত্রণ তো পাকিস্তানের হাতেই ছিল। পাকিস্তান সেনা, পাকিস্তান রেঞ্জাররা পুরোপুরি কন্ট্রোল করছিল। পাকিস্তান তার ইচ্ছা মতো এখানকার সমস্ত রিসোর্স লুট করছিল। এই অঞ্চলে বহু নদী রয়েছে। সিন্ধু নদী, বহু উপনদী এই এলাকা দিয়ে প্রবাহিত হয়। জলসম্পদ প্রচুর থাকায় এখানে বিদ্যুৎ উৎপাদন হয় অনেক বেশি। এটাই সেই অঞ্চল যেটাকে পাকিস্তান চীনের হাতে তুলে দিয়েছিল চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি বানানোর জন্য, যাতে করে এখন চীন এখান দিয়ে রাস্তাঘাট বানিয়ে নিতে পারে। একদিকে সাধারণ মানুষকে ললিপপ দেখানো হয়েছে, তোমাদের নিজস্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট আছে, অন্যদিকে সব সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান নিজেই। পাকিস্তানের সাধারণ মানুষ, বিশেষ করে এই আজাদ কাশ্মীরের জনগণ, এই দ্বৈত শাসন ব্যবস্থাকে পছন্দ করেনি। এখানকার মানুষ এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে শুরু করেছে, এবং যখন তারা বুঝতে পারছে যে এটা পুরোপুরিভাবে বোকা বানানোর মতো একটা বিষয়, তারা এই বিষয়টি নিয়ে কিভাবে বুঝতে পারলো? যখন ভারত সেই বিশেষ মর্যাদা যেটা জম্মু কাশ্মীরকে দেওয়া হয়েছিল, তিনি ৭০ ধারা অনুযায়ী তা তুলে নিল
তখন থেকে তারা বুঝতে পারলো যে 370 ধারা তুলে নেওয়ার পর জম্মু কাশ্মীর যে উন্নয়ন পেয়েছে তা এতটা ইতিবাচক যে সারা বিশ্বে তা নিয়ে আলোচনা হচ্ছে। একবার ভাবুন তো, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আজ পর্যন্ত জম্মু কাশ্মীরের একদিনও বন্ধ হয়নি। এত বিশাল সংখ্যায় প্রায় 2,30,00,000 পর্যটক জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল হওয়ার পর ঘুরতে গেছেন। শান্তির এক নিখুঁত পরিবেশ তৈরি হয়েছে। পাথর নিক্ষেপের কোনো ঘটনাই আর হচ্ছে না। বিদেশে এই কোম্পানিগুলো এসে সেখানে মল খুলছে, একাধিক সিনেমা হল খোলা হচ্ছে, ভালো রকমের বিনিয়োগ হচ্ছে, এমনকি ফেরারি রেসের মতো আন্তর্জাতিক ইভেন্টও হচ্ছে। এই সব কিছুর কারণে সেখানে G20 সামিটও অনুষ্ঠিত হয়েছে। এই সব কিছুর ফলে তাদের পাক অধিকৃত কাশ্মীরি জনগণে বুঝে আসতে শুরু করে যে আমাদের তো একটা আজাদ কাশ্মীরের নাম দিয়েই ফাঁকি দেওয়া হয়েছে, কিন্তু সেই নামে আমাদের সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের শুধু বোকা বানানো হয়েছে যে তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নাও, কিন্তু বাস্তবে এমনই কিছুই নেই। তাই এখনকার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তারা দাবি তুলছে যে এই দ্বৈত শাসন ব্যবস্থা আমরা আর চাই না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দ্বৈত শাসনের বিরুদ্ধে মানে? যেমন ভারতে চলেছিল, জম্মু কাশ্মীর ছিল আলাদা সংবিধান, ভারতে ছিল আলাদা সংবিধান। জম্মু কাশ্মীরে ছিল নিজস্ব পতাকা, ভারতে ছিল নিজস্ব পতাকা। তাহলে কি এই আজাদ কাশ্মীরের মানুষরাও সেই রকম অবস্থা থেকে মুক্তি পেতে চায়? তারা কি চায় পাকিস্তান তাদের সম্পূর্ণভাবে নিজেদের সঙ্গে এক করে নিক, যেমন ভারত করেছিল জম্মু কাশ্মীরকে? না, তারা তো উল্টোটাই চায়। তারা চায় তোমরা যে ভণ্ডামি করেছো, যে লোক দেখানো আজাদি দেখিয়েছো, তা আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তারা বলছে তোমাদের এই ব্যবস্থা একেবারে তুলে দাও। আশা করি এখন আপনি আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারছেন। আমি আবার একবার মানচিত্রে আপনাকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি। এই যে অংশ যেখানে ভারত 370 ধারার আওতায় একটি স্পেশাল স্ট্যাটাস দিয়েছিল, ভারত সেই বিশেষ মর্যাদা তুলে দিয়ে তাকে পুরোপুরি ভারতের মধ্যে একীভূত করেছে। এখন এখানে সম্পূর্ণ ভারতের মতোই, যেমন মনরেগা চলছে, রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার চলছে, আয়ুষ্মান ভারত চলছে বা উজ্জ্বলা যোজনা চলছে, প্রতিটি ঘরে শৌচালয় তৈরি হচ্ছে। এখানেও ভারতের বাকি অংশের সব সুবিধা দেওয়া হচ্ছে। আগে যখন এক স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল আপনি নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করুন। একেবারে সেরকম অবস্থা ছিল জম্মু কাশ্মীরের এই যে অংশটি যেখানে পাকিস্তান তাদের দিয়েছিল, কিন্তু একটা মাত্রা পর্যন্তই দিয়েছিল। কোন মাত্রা পর্যন্ত? যেমন আপনার নিজের সুপ্রিম কোর্ট, আপনার নিজের প্রধানমন্ত্রী, আপনার নিজের রাষ্ট্রপতি, আপনার নিজের সাংসদ, আপনার নিজের পতাকা, এই সব থাকার মাধ্যমে তাদের এমন এক অনুভূতি দেওয়া হয়েছিল যে তারা নাকি আজাদ, আর পাকিস্তান শুধু তাদের রক্ষা করার জন্য পাশে আছে। কে পাশে আছে? না, পাকিস্তান তাদের হেফাজতের জন্য পাশে আছে। আপনি যদি কাশ্মীরে যান এবং কারোর সঙ্গে কথা বলেন, তাহলে কাশ্মীরিরা এই জায়গাকে আজাদ কাশ্মীর নামে ডাকে। ওপাশে আজাদ কাশ্মীর। আজাদ শব্দটার মানে পাকিস্তানিরা এতটাই ধোঁকা দিয়ে চোখে ধুলো দিয়েছে যে তারা বিশ্বাস করত তারা তো সত্যিই কি স্বাধীন। কিন্তু ভারতে যখন যেভাবে অগ্রগতি হয়েছে তা দেখে এদের চোখ খুলে গেছে। আগে আমরা যখন এসব বলতাম তখন আমাদেরই দেশে এমন অনেক লিবারেল ছিল যারা বলতো এগুলো সব মিথ্যে কথা, এর কোনো ভিত্তি নেই। কিন্তু এখন যে প্রোটেস্ট বা আন্দোলন হচ্ছে সেটা তো মিথ্যা নয়, এগুলো তো এআই দ্বারা তৈরি কোনো প্রোটেস্ট বা আন্দোলন নয়, এগুলো আসল প্রোটেস্ট। এই আসল প্রোটেস্ট গুলোর মধ্যে থেকে মানুষগুলো এখন সত্যিই স্বাধীনতা চাইছে। কেমন স্বাধীনতা? তারা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। আশা করি আপনি এখন কিছুটা বুঝতে পারছেন এরা কি দাবি করছে। তারা দাবি করছে তারা পাকিস্তানের কবজায় থাকতে চায় না, তারা আলাদা থাকতে চায়। তাদের যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী থাকুক, তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে এমন হচ্ছে কেন? পাকিস্তান তো তাদের স্পেশাল স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তান তো তাদের আজাদ বলে, তাহলে এমন হচ্ছে কেন? এর পেছনে গল্পটা বুঝুন। আসল গল্প হলো পাকিস্তানের পাপের ভার এখন এই এলাকাকেও বইতে হচ্ছে। কিভাবে? না, পাকিস্তানে এখন এত বেশি মুদ্রাস্ফীতি ঘটেছে যে বিদ্যুৎ, আটা, চাল সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে, আর এর প্রভাব পড়ছে এই অঞ্চলে। যদি এর প্রাকৃতিক সম্পদের ঠাসা
ভাবুন, যদি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি এখান দিয়ে না যেত, তাহলে পাকিস্তান চায়নার থেকে ঋণ পাওয়ার স্বপ্নই পূরণ হতো না। এই অঞ্চল তাদের ঋণের যোগানদাতা হয়েছে। আর একটা বিষয়, আজ যেখান থেকে সিন্ধু নদী বয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর থেকে, সেই নদী এই অঞ্চলের মধ্য দিয়ে পাকিস্তানে পাঞ্জাবকে সমৃদ্ধ করেছে। এই অঞ্চলের নদী ও জলের এত প্রবাহ যে বিদ্যুৎ উৎপাদনে আজাদ কাশ্মীর পাকিস্তানে বিশাল ভূমিকা রাখছে। এই এলাকায় বিদ্যুৎ, জমি ও রিসোর্স সব পাকিস্তান ব্যবহার করে, কিন্তু বদলে তাদের কি দেয়? দারিদ্র। এই দারিদ্র্যের কারণে এখানকার মানুষ অতিষ্ঠ। তারা বলছে এই মুদ্রাস্ফীতির জন্য দায়ী পাকিস্তান। আপনি আগেই জানেন পাকিস্তানের অবস্থা এমনই যে বেলুচিস্তানও পাকিস্তানের থেকে ক্ষুব্ধ। এখন এই অঞ্চল ও একই পথে হাঁটছে। তারা বলছে আপনারা আমাদের চালাতে পারবেন না, আমাদের আলাদা করে দিন। এই দাবিগুলির ভিত্তিতেই তারা প্রোটেস্ট শুরু করেছে। আর তাদের এই প্রোটেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল এক, এখানে যেহেতু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাই আমাদের সেটি বিনামূল্যে দিন, না পারলে যে দামে আপনারা বাইরে বিক্রি করেন সেই দামেই আমাদের দিন। দুই, এখানকার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি যেসব স্পেশাল ফ্যাসিলিটি ভোগ করছে, যেমন দামি গাড়ি, জোর করে আমাদের সম্পদের ব্যবহার, এগুলো বন্ধ করুন। আমাদের কিছুই চায় না, আমাদের চাই শুধু স্বাধীনতা। ভাবুন, যখন এই ধরনের স্বাধীনতা দাবি উঠল, তখন সেই পাকিস্তান যে কিনা কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে, ইউএনএ, তুরস্কের ওআইসি কাঁধে, সেই পাকিস্তান আজ মুখ লুকিয়ে বেড়াচ্ছে। ছবিগুলো দেখুন। আজ এসব দেখে পাকিস্তানের সমর্থক যারা আমাদের দেশে বসবাস করে তাদেরও বোঝা উচিত পাকিস্তান ভিতরে যে আজাদির দাবি উঠছে সেটাই তো পাকিস্তানের আসল রূপ সামনে আনছে। কারণ এই দাবিগুলির উপর ভিত্তি করে এই পাকিস্তান সারা বিশ্বে বলতো যে আমিও চাই কাশ্মীর আজাদ হোক, কাশ্মীরের মানুষের স্বাধীনতা হোক, কিন্তু তোমার নিজের কবজাগত অংশই তুমি তো ঠিকমতো সামলাতে পারছো না। কারণ ভারত নিজেই কাজ করে দেখিয়ে দিয়েছে। ভারত কি তা পুরো দুনিয়া দেখছে। আর এই মানুষ নিজেরাই এখন বুঝে গেছে তোমাদের কবজায় থাকার চেয়ে ভারতের অংশ হয় অনেক ভালো। এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে যাতে তোমাদের কবজা করতে আমাদের সেনাও লাগবে না, নিজেই সীমান্ত পার হয়ে ভারতের কাছে চলে আসবে। এই মুহূর্তে সেই তুরস্ক যে সব সময় পাকিস্তানের পাশে দাঁড়াতো এবং বলতো যে আমি জম্মু কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানের পাশে আছি, এখন চুপ করে গেছে। ওআইসি এর কাছে গিয়ে পাকিস্তান যখন চিৎকার করতো যে কাশ্মীরে কি হচ্ছে দেখো, বা জাতিসংঘে গিয়ে যখন কান্নাকাটি করত, তখন তাদের এই কাশ্মীরে বা পিওকের লোকজনে কান্না দেখা উচিত। এই মানুষগুলি দেখো যাদের উপর টিয়ার গ্যাস ছোঁড়া হচ্ছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, এই কারণে যে তারা স্বাধীনতা দাবি জানাচ্ছে। মুদ্রাস্ফীতি থেকে মুক্তি চাওয়া মানুষগুলোর উপর কাঁদানে গ্যাস ফেলা হচ্ছে। এই ভিডিও ফুটেজ আপনি দেখতে পারবেন মানুষ কিভাবে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং দৌড়ে পালাচ্ছে। আরো দেখুন, মাদ্রাসায় যেখানে শিশুরা শিক্ষা নিচ্ছে সেই আজাদ কাশ্মীরে সেই শিশুদের উপর পর্যন্ত কাঁদানে গ্যাস ফেলা হয়েছে। মাদ্রাসার ভিতরে কান্নার রোল উঠেছে, চোখে ব্যান্ডেজ বাঁধা শিশুরা কাঁদছে, হাহাকার করছে। ভাবুন এখন কি ভয়ঙ্কর অবস্থা। কিভাবে এই প্রতিবাদ দমন করতে হয় তা শিশুদেরও ছাড় দিচ্ছে না পাক সেনারা। কাশ্মীরের যে অংশটি পাকিস্তানের জবরদখল করে রেখেছে সে এলাকার বাস্তব অবস্থা আজ গোটা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। এটাই পাকিস্তানের প্রকৃত চরিত্র আজ যা উদ্ঘাটিত হয়েছে, এবং এই সত্যটা এখন শুধু ভারতে নয় গোটা বিশ্বে তুলে ধরতে শুরু করেছে। যদিও এই সত্যটা সামনে আসতে অনেক দেরি হয়ে গেছে, ভারত অনেক সাংবাদিক, অনেক মিডিয়া হাউস, অ্যাক্টিভিস্ট যখন এই বিষয়ে সোচ্চার হতে বা প্রশ্ন করতে শুরু করলেন, কোথায় গেল সেই আন্তর্জাতিক মিডিয়া যারা আমাদের দেশে এসে দূরবীন হাতে বসে থাকতো যে কাশ্মীরে কি হচ্ছে? তখন অবশেষে কিছু প্রতিক্রিয়া আসা শুরু করলো। অগণিত প্রতিক্রিয়ার পর অবশেষে 2-3টি আন্তর্জাতিক মিডিয়া চ্যানেল এই পরিস্থিতি এখন কভার করতে শুরু করেছে। এই মুহূর্তে পিওকের মধ্যে উৎপাদন ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ চরমে। পাকিস্তান আগে যেটাকে আজাদ কাশ্মীর বলে ভর্তুকি দিত, সেই ভর্তুকির বানানো প্রতিশ্রুতি না রেখে বরং প্রশাসনিক সুযোগ সুবিধার উন্নতির দিকে নজর দিচ্ছে। কিন্তু এখানকার মানুষের দাবি একটাই,
আমাদের কিছু সুবিধা বা সস্তার জিনিসপত্র না দিন। আমাদের চাই মূল্যবুদ্ধির থেকে মুক্তি, আর আমাদের চাই শুধুমাত্র আজাদি। এখন আপনি ভাবতে পারেন আজাদির দাবিটা কোথায় হচ্ছে, তাহলে খবরগুলো আপনি দেখে নিন। সেখানে মানুষ স্লোগান দিচ্ছে, হামারা হক হ্যায় হামারা আজাদি। এই আজাদির স্লোগান তোলা মানুষের এখন স্পষ্ট দেখা যাচ্ছে পথে নামতে, কারণ এটি একটি গণ আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এখানকার অনেক মানুষ যখন তাদের অধিকার চেয়েছিল তখন তাদের উপর গুলি চালানো হয়েছিল, সেই গুলিতে মানুষ মারা গেছে। তাহলে যারা গোটা বিশ্বে ঘুরে ঘুরে কাশ্মীর এসে তুলে ধরতো, তারা কি করছে এইবার? তারা কি আবার এই আন্দোলনকে টাকার লোভ দেখিয়ে চুপ করাতে চেয়েছিল? তারা কি করছে? সত্যি বলতে তাদের কাছে এখনো পর্যন্ত টাকা নেই। নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে তারা আর মানুষের মুখ বন্ধ করতে পারছে না। এই বাস্তবতা আজ গোটা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। কিন্তু তবুও তারা 2300 কোটি টাকার বাজেট ঘোষণা করে ফেলেছে। 2300 কোটি, এত কোটি টাকা কি আরো ওদের হাতে আছে? যদি ভারতীয় টাকা হিসাব করা যায় তাহলে এই বাজেট দাঁড়ায় প্রায় 718 কোটি টাকা। ওরা এই বিশাল অর্থ বরাদ্দ করেছে পাক অধিকৃত কাশ্মীরের জন্য, যাতে এখানকার মানুষের প্রয়োজন মেটানো যায়। মুদ্রাস্ফীতির নাম করে যা সাবসিডি দেয়, পাকিস্তান যেহেতু এই অঞ্চলটি জোরপূর্বক দখল করেছে, তারা নিজেরাই অনাহারে ভুগলেও এখানকার মানুষকে কম দামে খাদ্য, বিদ্যুৎ দিয়ে এক ধরনের মিথ্যা সহানুভূতির মাধ্যমে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে। ভারত তো পুরোপুরি স্পেশাল স্ট্যাটাস বা 370 ধারা তুলে দিয়েছে, তার ফল ইতিবাচক হয়েছে। আর পাকিস্তান অর্থ ঢেলেই যেই অঞ্চলকে ধরে রাখার চেষ্টা করছে, সেই জনগণই ওদের সঙ্গে আর থাকতে চাইছে না। এই অবস্থায় ওদের পক্ষ থেকে একটা মন্তব্য আসে, ওরা বলে এই তো গণতন্ত্রের সৌন্দর্য। মানে পাকিস্তানের পক্ষ থেকে একটা মন্তব্য আসে, কি মন্তব্য না, তারা বলছে যে এই তো গণতন্ত্রের সৌন্দর্য, মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। আহা, কি চমৎকার কথা! তাহলে আমাদের দেশে যখন আন্দোলন হয় তখন তোদের কি সমস্যা হয় বুঝি? সিএ 370 ধারা নিয়ে যখন মানুষ রাস্তায় নামে তখন তো তোরা চশমা লাগিয়ে বাইরে এসে বলতে থাকি, দেখো দেখো ইন্ডিয়াতে কি হচ্ছে। তখন তো তোদের গণতন্ত্র চোখে পড়ে না। আর গণতন্ত্রের কথা বলি, যখন নিজের দেশে এখনো পর্যন্ত একটাও প্রধানমন্ত্রী 5 বছর পূর্ণ করতে পারেনি, তারা আবার গণতন্ত্রের কথা বলে। পুরো সিস্টেম তো হ্যাং করে রেখেছিস। আর বলে দিস ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি। বিশ্ব তোদের এই আসল চরিত্র দেখে নিয়েছে। ভারতের তরফ থেকে ভারত তো বলেই দিয়েছে এরা নিজেদেরই পতনের পথ নিজেরাই বেছে নিয়েছে। পাকিস্তান পরিস্থিতি হাতছাড়া হবে এই আশঙ্কায়, মানে মুদ্রাস্ফীতির কারণে এই অঞ্চলে পাকিস্তান হাত থেকে বেরিয়ে যেতে পারে, এই ভয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তায় দেব। বিদ্যুৎ তো আগেই সস্তা করে দেওয়া হয়েছে, তবু আন্দোলন থামছে না। আজও আগামীকালের বিদেশি সংবাদ মাধ্যমে এই খবর উঠে এসেছে, কারণ এতদিনে তারা ভাবতো কাশ্মীর তো পাকিস্তানে করা নিয়ন্ত্রণে, কিন্তু এবার পরিস্থিতি এমন হয়েছে যে তারা বাধ্য হয়েছে রিপোর্ট করতে। কেন এত বড় আন্দোলন? এখন কি হলো? আজাদির স্লোগান উঠে এসেছে সেনার সামনে। এতদিন ধরে গোলা টিপে রেখেছিল, কিন্তু এবার সরাসরি সেনার সামনে আজাদির দাবি। এই প্রথম পাকিস্তান নিজেই শুনছে আজাদি চায়। এটা ওদের কল্পনার বাইরে ছিল। তাই সেনা গুলি চালায়। আজকের এই ঘটনার মধ্যে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এটা এখনো রিপোর্ট পর্যায়ে, কারণ আমাদের নিউজ চ্যানেল তো সেখানে নেই। এই খবর এসেছে স্থানীয় কিছু রিপোর্টার্স থেকে। 4 জন শহীদ হয়েছে, অনেকেই আহত। এমনকি আন্দোলন শেষে বাড়ি ফিরতে থাকা কিছু স্থানীয় প্রতিবাদকারী এখনো আজাদি স্লোগান দিচ্ছে। ওদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। এটা এখনো পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এই অবস্থায় পাকিস্তান থেকে টাকা ঢেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবুও মানুষের মনে এই উপলব্ধি স্পষ্ট হয়ে উঠছে, এই টাকা আমাদের সঙ্গে থাকার জন্য নয়, আমাদের উপর শাসন বজায় রাখার জন্য খরচ করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্য আসে। তিনি বলেন, শান্তি বজায় রাখুন, কারণ শত্রুপক্ষ আমাদের এই দুর্বলতার সুযোগ নিতে পারে। মানে কি তিনি বলতে চাইছেন এই সুযোগে ভারত প্রিয়কে দখল করতে চলে আসবে? খুব ভালো, কোনো ব্যাপার না, জনগণ নিজেদের চলে আসবে ভারতের দিকে। এই মুহূর্তে এটাই ছিল সবশেষ আপডেট। নিজেদের খেয়াল রাখবেন, বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ দিন, আর আমাদের ভালোবাসা দিতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।